ওকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের ডাটা সায়েন্স এবং মেশিন লার্নিং কোর্সের লেকচার 20, হ্যাঁ, 20 নম্বর লেকচার আমরা ক্লাস শুরু করছি। গত ক্লাসে আমরা নামপাই আহ, যে প্যাকেজটা আছে সেটার কিছু ব্যবহার দেখেছিলাম, যে ব্যবহারগুলো আমাদের ডাটা সায়েন্স এবং মেশিন লার্নিং এর যে জার্নি সেটাতে কাজে লাগবে। আজকে আমরা আরো একটা প্যাকেজ দেখবো যেটার নাম হচ্ছে পান্ডাস। হুম। তো পান্ডাস প্যাকেজটা, এটাও গতকালকে আমি আলোচনা করার ক্ষেত্রে আপনাদেরকে বলেছিলাম যে কিছু প্যাকেজ আছে যেগুলো জুপিটার নোটবুকে বাই ডিফল্ট ইনস্টল করা আছে, মানে প্রি ইনস্টলড। আর কিছু প্যাকেজ আছে যেগুলো হচ্ছে ইনস্টল করা নেই, আমাদের সেগুলো ইনস্টল করতে হবে, তারপর সেগুলোকে ইম্পোর্ট করতে হবে। তো যেগুলো অলরেডি প্রি ইনস্টল করা আছে সেগুলোকে আমরা জাস্ট ইম্পোর্ট করব। তো নামপাইয়ের মতো পান্ডাসও কিন্তু এই জুপিটার নোটবুকে প্রি ইনস্টল করা আছে। হুম। তো এটা আমরা যদি এখন নামপাই আমরা পান্ডাস যখন ইম্পোর্ট করব আজকে, তখন আমরা বলবো এটা এটার নাম হচ্ছে পান্ডাস, এভাবে লেখা হয় পান্ডাস। পান্ডাস প্যাকেজ। তো পান্ডাসের ক্ষেত্রে আমরা এটাকে আসলে পাইথনের ক্ষেত্রে এরা হচ্ছে এটাকে নর্মালি লাইব্রেরি বলে থাকে ম্যাক্সিমাম লোকজন। বা এটাকে আমরা প্যাকেজও বলতে পারি, কারণ বা টুলও এক ধরনের বলতে পারি। কারণ কি, এটাকে আমরা যখন কোনো স্পেসিফিক যখন হচ্ছে কাজ করি, তখন কাজ করার জন্য আমাদের টুলের দরকার হয় বা প্যাকেজের দরকার হয় বা লাইব্রেরি বলা হয়। যেমন আর এর ক্ষেত্রে আমরা এই ধরনের বিষয়গুলোকে বলে থাকি প্যাকেজ। পান্ডাসের ক্ষেত্রে আমরা পাইথনের ক্ষেত্রে আমরা বলে থাকি হচ্ছে লাইব্রেরি। বাট এগুলো মেনলি কিন্তু এদের মূল ফোকাস হচ্ছে একটাই, সেটা হচ্ছে আপনারা যখন ডাটা সায়েন্স বা মেশিন লার্নিং এর কাজগুলো করবেন, তখন এগুলো আপনার সেই কাজের ক্ষেত্রে হেল্প করবে। তো এটা বলার মূল কারণ সেটা হচ্ছে যে আজকে আহ, একটা নতুন আহ, গাধার সাথে হচ্ছে পরিচয় হলো। তো এই কিছু গাধা হচ্ছে বেশ কয়েকদিন যাবত হচ্ছে এই যে আপনাদের ডাটা সায়েন্স মেশিন লার্নিং ল্যাঙ্গুয়েজ কোর্সে কিছু মানে ভিডিওগুলো তো আমি অনলাইনে আমার ইউটিউব চ্যানেলে ওটা লোড করেছি। তো এদের অনেকের বিষয়গুলো ভালো লাগে না আর কি। তো এরা ওই সব কমন কিছু কমেন্ট দেয়, হ্যাঁ, দিয়ে দিয়ে একটা গ্রুপে পোস্ট দেওয়ার পরে যে এটা দেখছি এখানে এটা কিছু হয় নাই, এটা এই হয়েছে সেটা সে হয়েছে, তো ইংলিশে লাগে কমেন্ট। হ্যাঁ, আমার এত হাসি পায় এদের এই কমেন্ট গুলো হচ্ছে দেখলে। তো এদের কমেন্ট গুলো, এরা ওই নর্মালি যেটা হচ্ছে যে সব আমাদের দেশে আসলে সব বেশি পছন্দ করে। তো তো তাদের জন্য একটা শিক্ষণীয় ভিডিও আছে, আমরা ক্লাস শুরুর আগে আজকে একটা ভিডিও দেখি না, একটু হালকা এন্টারটেনমেন্ট, বেশি না, 2 মিনিট থেকেও কম সময়ের একটা ভিডিও। আমি স্ক্রিনটা আপনারা মনে হয় এখন দেখতে পাচ্ছেন। তো এখানে হচ্ছে বডি বিল্ডার, তো আমরা জানি, হ্যাঁ, তো বডি বিল্ড ওরা মনে করে ওরাই সবকিছু জানে। তো এখানে একজন লোক আছে যে হচ্ছে আসলে বডি বিল্ডার না, মানে এই যে চিকন লোকটা দাঁড়িয়েছে, ড্রেস ইয়ে পরা, ক্যাপ সহ। তো সে দেখবেন যে কতটুকু ওয়েট হচ্ছে নিতে পারে। তো সবসময় যে সেলফ প্রমোশন যারা করে, হ্যাঁ, তারাই যে একদম বেস্ট হবে তা কিন্তু না, এর বাইরেও অনেক ইয়ে আছে। কয়ে যে মানে আমরা বলি না বাপের উপরে বাপ আছে, গ্র্যান্ডফাদার, তো অনেকটা সেরকম। তো আসেন আমরা একটু ভিডিওটা দেখি। এটা হচ্ছে ধরেন একটা মোটিভেশন হিসেবে কাজ করবে আমাদের। আমি স্ক্রিনটা ইয়ে করে দিই। এটার হচ্ছে ইয়েটা দিয়ে দেখছেন কত ওয়েট নিচ্ছে, দেখেন। I think it's really big. Oh, yeah, like why it's possible. I'm I'm skinny, but I like this. I will clean just. I will just try. If something happens, just call emergency. If something happens, just. My pleasure. Thank you. It's really a good day. ওকে, দেখছেন যে সব জিনিস যে প্রমোশন করলে হয় না, ওই বিগ বডি এলাকে সেটা সে প্রমাণ করে দিছে, ঠিক আছে। ওকে, আসেন, মজার ভিডিও দেখলেন, এটা আশা করি মোটিভেশন হিসেবে আপনাদের কাজ করবে। আমাদের সবার তো আবার এমনি মোটিভেশন দরকার পড়ে, হ্যাঁ, এটা এখন একটা মাদক দ্রব্যের মতো হয়ে গেছে এখন, সবার মোটিভেশন দরকার। বেঁচে আছি, এটা হচ্ছে সবচেয়ে বড় মোটিভেশন লাইফে, বুঝতে পারছেন? এর থেকে আর বড় মোটিভেশন হতে পারে না। হুম। আচ্ছা, তো পান্ডাসকে আমরা নর্মালি ইম্পোর্ট করব হচ্ছে পিডি আকারে, হ্যাঁ, মানে ইম্পোর্ট পান্ডাস এট পিডি, সংক্ষেপে ওটাকে বলবো পি এবং ডি। এটা দেখেন ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট হয়ে গেল। তো এটার ভাষণটা আমরা যদি চেক করতে চাই, অনেক ক্ষেত্রে আপনি চিন্তা করতে পারেন যে এটার ভাষণটা কি। তো এটা আমরা একটু দেখিনি যে চেকিং দা ভাষণ অফ পান্ডা। নর্মালি এটা দেখতে হয় না, বাট বলা যায় না, হয়তো আপনার ইচ্ছে হলো কোনোদিন
আমার জুপিটার নোটবুকে যে পান্ডাটা আছে সেটার ভাষণটা কি, তখন আমরা কমেন্ট লিখি, মানে কোডটা যেটা লিখি সেটা হচ্ছে পিডি ডট আন্ডার স্কোর দিয়ে একটা হচ্ছে ভার্সন, তারপর আরেকটা আন্ডার স্কোর, এটাকে রান করবো। আহ হুম, কি চেঞ্জ হলো নাকি? আচ্ছা, পিডি আন্ডার স্কোর নো মোটিভেট ভার্সন, গত সেপ্টেম্বরেই তো আমি এটা হচ্ছে ইউজ করলাম কোড। আচ্ছা, এখানে একটা কথা বলে নেওয়া ভালো যে পাইথনের কোডগুলো ওরা ম্যাক্সিমাম সময় হচ্ছে মডিফাই করে। হ্যাঁ, সো পান্ডাস আন্ডার স্কোর ভার্সন আমরা এটা দিয়ে দেখি। ওকে, পিডি ডট ভার্সন, না, এটা দিয়ে কাজ করতেছে না। আপনাদের লোকজন কম কেন? বুঝলাম না, এত কমে যাচ্ছে দিন দিন। কালকে ছিল 4 জন, আজকে হচ্ছে আমি সহকারে 4 জন। হুম। আচ্ছা, পান্ডাস আর একটা কমান্ড আছে, যে কমান্ডটা হচ্ছে পিপ, আমি নর্মালি সংক্ষেপ কমান্ড দেখাতে চাইছিলাম, পিপ শো পান্ডাস ইন ভ্যালি সিনট্যাক্স। ওকে। আরেকটা অপশন হচ্ছে, আমি যে আগের কোডটা লিখেছিলাম সেটাতে বা সেটার আগে যদি এটা লিখি, প্রিন্ট লিখে এটা ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে পিডি ডট আন্ডার স্কোর, তারপর হচ্ছে ভার্সন, এরপর হচ্ছে আর একটা আন্ডার স্কোর, এটা দিলে নর্মালি চলে আসার কথা। পান্ডাস হ্যাজ নো মডিউল অ্যান্ড ভার্সন। ওকে। আরেকটা কমান্ড ছিল হচ্ছে, ভালোই তো ইন্টারেস্টিং, আজকে প্রথমেই এটা। ওকে, সো পিডি ডট শো আন্ডার স্কোর ভার্সনস স্কোয়ার ব্র্যাকেট, আমাদের নর্মাল ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। ওকে, যাক, এই কমান্ডটা কাজ করতেছে। ওকে, পিডি ডট শো আন্ডারস্কোর ভার্সন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট। তো এখানে দেওয়ার পরে দেখেন বেশ কিছু বেশ কিছু আপনি পাবেন, শুধু যে পান্ডা কিন্তু তা না, আরো যে প্যাকেজগুলো এখানে আছে সেই প্যাকেজগুলোর ডিটেলসও পাবেন। মানে একসাথে আপনার জন্য ভালো আছে। যেমন আমার এখানে উইন্ডোজের সিস্টেম সম্বন্ধে লেখা আছে, আমার যে মেশিন মানে প্রসেসর, আমার প্রসেসর হচ্ছে এএমডি, সেটা সম্পর্কে এখানে লেখা আছে। তারপর পান্ডাসের যে ভার্সন দেখেন নিচে লেখা আছে 1.2.5, নামপাই যে ভার্সন ছিল সেটা ছিল 1.21.5। তারপর হচ্ছে পাইজ আছে, সেট আপ টুলস আছে, হ্যাঁ, এরকম আরো বেশ কিছু সব মানে সাপ্লিমেন্টারি প্যাকেজ আছে বা লাইব্রেরি আছে যেগুলো হচ্ছে আপনার এখানে কাজে লাগবে। ওকে, এরপরে এখন পান্ডাসটাকে আমরা নর্মালি ডাটা কন্টেনার হিসেবে আমরা ইউজ করে থাকি, মানে ডাটা কন্টেনার উপর পান্ডাসটাকে আমরা ডাটা ফ্রেম আকারে ইউজ করতে পারি, ডাটা কন্টেনার আকারেও আমরা ইউজ করতে পারি। তো প্রথমে আমরা ডাটা ফ্রেমের কাজটা হচ্ছে দেখবো, কারণ কি, কারণ হচ্ছে যখন আপনারা ডাটা সাইন্স বা মেশিন লার্নিং নিয়ে কাজ করবেন তখন আপনার কাছে ডাটাগুলো আসবে, এবং এর মধ্যে বেশ কিছু ডাটা আসতে পারে এক্সেল ফরম্যাটে বা সিএসভি ফরম্যাটে, কমা সেপারেটেড ভার্সন যে ফাইল, এরকম ফাইলে আসতে পারে। তো বা যে কোনো ফরম্যাটে আপনার কাছে অনলাইনে বা এসকিউএল এর মাধ্যমে আপনি ডাটাবেস থেকে ডাটাগুলো নিয়ে আসতে পারেন। তো আনার পরবর্তীতে আপনার ডাটাগুলো দিয়ে মূলত আপনাকে একটা ডাটা ফ্রেম তৈরি করতে হবে। তো এই ডাটা ফ্রেম তৈরি করার ক্ষেত্রে মূলত আপনাকে হেল্প করবে হচ্ছে পান্ডাস। তো ডাটা ফ্রেমটা কি, এটা সবচেয়ে বোঝার জন্য একদম সবচেয়ে মানে বোঝার জন্য, সহজে বোঝার জন্য একটা সিম্পল অ্যানালজি আমি দিতে পারি। ছবির যে ফ্রেম আছে, যদিও এখন আসলে মোবাইলের যুগে ছবির ফ্রেম বা ওই জিনিসটা কমই করে থাকেন, বাট অনেকে আছেন বাসা হয়তো রাখতে পারেন, হ্যাঁ। যেমন পিতামাতার ছবি রাখতে পারেন, বা আপনি 14th জেনারেশনের যারা সিনিয়র ছিল ওদের ছবি রাখতে পারেন, হ্যাঁ, এরকম ছবি, অথবা আপনি আপনার পরিবারের ছবি একসাথে তুলে রাখতে পারেন। তো ওরকম ছবিটা আমরা কি করি, ছবিটাকে প্রিন্ট করার পরে একটা ফ্রেমের মধ্যে রাখি। তাহলে যেটা হয় যে ছবিটা সুন্দর দেখা যায়, এবং ফ্রেমের মধ্যে রাখার কারণে ছবিটার একটা কি নির্ধারিত আকার থাকে, হুম, ওটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। মানে মোট কথা হচ্ছে যে অ্যাকুরেসি বা ডাটা নিয়ে কোনো প্রকার আপনার অ্যাকুরেসি নিয়ে কোনো প্রকার সমস্যা বা ডাটা নিয়ে কোনো প্রকার সমস্যার সৃষ্টি হয় না যদি আপনার ডাটা ফ্রেমের মাধ্যমে ডাটাগুলোকে সাজিয়ে নিয়ে আসেন। তো ডাটা ফ্রেম তৈরি করার একটা এক্সাম্পল আমরা দেখতে পারি এই পান্ডাস বা পিডি এর মাধ্যমে। সেটা হচ্ছে, ধরেন আমরা একটা ফ্যামিলি, একটা পরিবারের কথা চিন্তা করলাম, যে পরিবারে ধরেন 10-12 জন লোক আছে। তো এই 10-12 জন লোকের এইজ, বয়স নিয়ে আমরা ধরেন একটা ভ্যারিয়েবল তৈরি করলাম। তাহলে আসেন আমরা প্রথমে একটা ভ্যারিয়েবল তৈরি করি। সো ভ্যারিয়েবল তৈরি করতে হলে আমাদের কি তৈরি করতে হবে, আমি এখানে দেখি যে প্রথমে একটা এক্সাম্পল, ক্রিয়েটিং
ডাটা ফ্রেম ইউজিং পান্ডাস, এটা হচ্ছে এক্সাম্পল ওয়ান। ওকে, তো এই এক্সাম্পল ওয়ানে প্রথমে আমরা লিখবো এইজেস, এইজেস দিয়ে ইজ ইকুয়াল টু সাইন, তারপর হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে। তো স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে বয়স আসলে মন খুশি মতো আপনি দিতে পারেন, এখানে তো আমাদের আর কোনো স্পেসিফিক ডকুমেন্টেশন দেওয়া হয়নি যে এইগুলো বয়স আমরা ধরে দিব। সো আমরা ধরেন একটা বয়স ধরলাম 41, আরেকটা ধরলাম 56, একটু বেশি করে ধরে আরেকটা 56 বা 56 ধরলাম, তারপর ওটা 57, তারপর এটা আবার একটু কমিয়ে আনি 39, সরি, তারপর ওটা হচ্ছে 59, তারপর ওটা 43, তারপর ওটা 56, তারপর ওটা হচ্ছে 38, তারপর ওটা হচ্ছে 60। ওকে, তৈরি হয়ে গেল। এটাকে রান করলাম, রান করার পরে সে ভ্যারিয়েবলটা আমাদের ক্রিয়েট হয়ে গেল। এবারে ভ্যারিয়েবলটা দিয়ে যদি আমরা ডাটা ফ্রেম তৈরি করতে চাই, তাহলে আমরা সেটা পান্ডাসের মাধ্যমে কিভাবে করব তৈরি, সেটা আমরা তৈরি করব হচ্ছে। আচ্ছা, আপনারা আওয়াজ শুনতেছেন তো আমার? কেমন না, আওয়াজ শুনতে তো কোনো অসুবিধা নেই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর ওজন মনে হয় জয়েন করছেন আমাদের, রাহান ভাই, ওনাকে আমরা অ্যাডমিট করে নিলাম। ওকে, সো পিডি ডট ডাটা ফ্রেম, ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে আমরা লিখলাম এজেস। হুম, এখন এটাকে কিভাবে ডাটা ফ্রেম তৈরি করে দেখেন, রান করলাম, দেখেন সুন্দর করে এই ডাটা ফ্রেমটা তৈরি হলো, মানে কি একটা স্ট্রাকচারে আসে গেল। আমরা যে কোনো কিছু একটা স্ট্রাকচার ওয়েতে নিয়ে আসার জন্য, মানে ডাটাকে একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসার জন্য, ছবির ফ্রেমের কাজও কিন্তু ছবিকে একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসা। হ্যাঁ, ছড়াই ছিটিয়ে না থেকে একটা লিমিটেড স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসা, ঠিক ডাটা ফ্রেমের কাজও হচ্ছে ডাটাটাকে একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসা। যেমন আমাদের এখানে, আমরা এখানে 9 জন 10 জন মানুষের এজ আমরা দিয়েছিলাম, তো তারা এই এজটাকে একটা স্ট্রাকচারের মধ্যে দিয়ে এসেছে 0 থেকে 9 পর্যন্ত। এখন দেখেন এই যে এজ গুলোকে দিয়ে তারা একটা সুন্দর ডাটা স্ট্রাকচার তারা তৈরি করে নিয়েছে। আচ্ছা, এখন এই যে ডাটা স্ট্রাকচারটা আমরা হচ্ছে দেখলাম, এই ডাটা স্ট্রাকচারটার আমরা চাইলে এটার ভ্যারিয়েবলের নাম এখন এবার একটু চেঞ্জ আনতে পারি। এখানে ধরেন আমরা এবার তৈরি করলাম কি, ডিএফ আন্ডারস্কোর এইচএস, ডাটা ফ্রেম তৈরি করলাম এইচ দিয়ে। এটা তৈরি করে আমি লিখলাম যে উপরে যে ডাটা ফ্রেমটা আমি তৈরি করেছি এইচ দিয়ে, এটা, এটার নাম এখন থেকে হবে ডিএফ আন্ডারস্কোর এইচএস। তখন আমরা ধরে লিখলাম পিডি, মানে ভ্যারিয়েবলের নাম চেঞ্জ করতেছি মূলত এখানে, ডাটা ফ্রেম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হচ্ছে এইচএস। ঠিক আছে, এটা করে নিলাম। এবার করে নেওয়ার পরে আমরা যে কাজটা করলাম, এবার আমরা বললাম যে আমরা এই ডাটা ফ্রেমের হেড দেখতে চাই। তো প্রত্যেকটা সময় খেয়াল রাখবেন, যখন আমরা ডাটা ফ্রেমের কথা বলি, তখন ডাটা ফ্রেমের একটা হেড থাকে, একটা হচ্ছে টেইল থাকে। ঠিক ছবির ফ্রেমের মতো, ছবির ফ্রেমের একটা উচ্চতা থাকে, একটা হাইট থাকে, একটা ওয়াইড থাকে, একটা চড়া, একটা হচ্ছে উচ্চতা। আর ডাটা ফ্রেমের হচ্ছে আমাদের হেড এবং হচ্ছে টেল থাকে। তো নর্মালি যখন আমরা এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস বা ইডিএ করি ডাটা সায়েন্স মেশিন লার্নিং এর ক্ষেত্রে, তখন আমরা ডাটা নানা দিকের সাথে ডাটার হেড এবং টেলও আমরা নর্মালি চেক করে থাকি। নর্মালি টেলটা খুব সচরাচর চেক চেক করা হয় না, কারণ হেড চেক করে নর্মালি লোকজন সন্তুষ্ট থাকে, বা হেড চেক করাটাই হচ্ছে নর্মাল রুটিন ওয়ার্কের মধ্যে পড়ে। তো এটার হেড চেক করতে হলে আমাকে প্রথমে যে ডাটা ফ্রেমের যে নামটা ভ্যারিয়েবলের সেটা লিখতে হবে। তো এটার নাম আমরা চেঞ্জ করে রেখেছিলাম কি, ডিএফ আন্ডারস্কোর এইচএস। হ্যাঁ, তারপরে দিলাম হচ্ছে ডট, ডট দিয়ে দিলাম হচ্ছে হেড লিখলাম। হেড লিখে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখলাম হচ্ছে 3। এটাকে রান করলাম, রান করার পরে সে আমাদেরকে কি প্রথম 3টে হেডিং শো করবে, 0 1 2, প্রথম 3টে হেডিং শো করবে। এখন আপনি চাইলে এখানে 3টে হেডিং দিতে পারেন, অথবা এখানে কোনো সংখ্যা নাও উল্লেখ করতে পারেন। ধরেন আমরা এখানে 3 উল্লেখ করে দিলাম, যার কারণে সে 3টে হেডিং আমাদের শো করলো। এখন যদি কোনো সংখ্যা উল্লেখ না করে দিই, ঠিক আছে, সেভাবে আমরা ট্রাই করে দেখি। ওটাকে আমরা কপি করে এখানে দিলাম পরবর্তী লাইনে। তার পরবর্তী এই লাইনের মধ্যে কোনো প্রকার আমি হেডিং এর নাম্বার টাম্বার দিলাম না, ঠিক আছে, বা কতটা হেড আমাদের দেখাতে হবে সে নাম্বার উল্লেখ করলাম না, এটা ব্ল্যাঙ্ক রেখে দিলাম। এবার যখন আমি রান করব, তখন সে আমাদেরকে বাই ডিফল্ট যেটা হয়, আমাদের যে হেড কমান্ডটা আছে, এই কোডটা লেখার পরে হেড দিয়ে যখন আপনি ফার্স্ট ব্র্যাকেট দেন, তখন সিস্টেম বাই ডিফল্ট আপনাকে প্রথম 5টা হেড সে হচ্ছে শো করবে আপনার ডাটা ফ্রেমের।
ঠিক আছে, মানে এটা যে কোনো ডাটা ফ্রেম, আপনি যদি এখানে এখানে 1 লক্ষ ডাটাও থাকতো, সেটার টপ 5 হেডিং সে আপনাকে হচ্ছে, হেড সে আপনাকে শো করবে। এটা হচ্ছে যদি কোনো প্রকার এখানে হেড দেওয়ার পরে এখানে এটা আপনি যদি ব্ল্যাঙ্ক রাখেন, আর যদি মেনশন করে দেন যে আমি হেডের এখানে 3টা হেড দেখবো, 10টা দেখবো, 5টা দেখবো, তখন সেটা আপনি মেনশন করে দিলে ততটুকুই দেখাবে। আর কিছু মেনশন করা না থাকলে সে বাই ডিফল্ট প্রথম 5টা হেড শো করবে, যেমন এখানে 0, 1, 2, 3, 4, এখানে 5টা হয়ে গেছে 0 থেকে 4 পর্যন্ত। ওকে। আচ্ছা, এখন আমরা নর্মালি যে জিনিসটা হয়, এবার ধরেন ডাটা তো তৈরি করলাম, এই যে এখন এই যে মানুষগুলো আছে, এই মানুষগুলো এটা আসলে 0, 1, 2, 3 দিয়ে তো আসলে মানুষদেরকে বোঝানোটা ডিফিকাল্ট। আমরা বললাম এই যে মানুষগুলোর নাম আমরা অ্যাড করতে চাই, আমাদের ডাটা ফ্রেমের সাথে নাম অ্যাড করতে চাই। ঠিক আছে। নাম অ্যাড করতে হলে, সরি, আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, উম, আমি বলি দিই এখানে, অ্যাডিং নেম টু এইচ ডাটা ফ্রেম। ওটা কমেন্ট দিয়ে দিলাম, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এটা তৈরি করার জন্য প্রথমে আমরা ডাটা নামে একটা ভ্যারিয়েবল তৈরি করব। ঠিক আছে, ডেটা ভ্যারিয়েবল তৈরি করার পরে এখানে আমি মূলত আপনার সেকেন্ড ব্র্যাকেট একটা দিব। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এই যে মাঝখান দিয়ে এই কার্সরটা দেখছেন, এখানে একটা এন্টার চাপ দিব। এন্টার চাপ দিলে সেকেন্ড ব্র্যাকেটের একটা অংশ থাকবে এখানে, ডাটার পরে যে ইজ ইকুয়াল টু সাইন আছে সেখানে, আর একটা অংশ চলে যাবে নিচে। এখন এটা আপনার প্রশ্ন আসতে পারে এটা নর্মাল কিনা, এটা খুবই স্বাভাবিক। এখন এখানে দেখেন যে প্রথম লাইনে আর কিন্তু কার্সর নেই, কার্সরটা কি এসেছে, সেকেন্ড লাইনে চলে এসেছে, থার্ড লাইনে আরেকটা কি আমাদের, আপনার সেকেন্ড ব্র্যাকেটে আরেকটা অংশ আছে। তো আমরা যে কোডটা লিখবো সেটা আমরা লিখবো এই কাজটা যেখানে আছে এখন সেকেন্ড লাইনে, এখান থেকে আমাদের কোড লেখা শুরু করতে হবে। এগুলো হচ্ছে কোডিং এর ইয়ের মধ্যে পড়ে, মানে নিয়মের মধ্যে পড়ে। তো আমরা প্রথমে এখানে একটা ডাবল স্কোয়ার ব্র্যাকেট দিব। ডাবল স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এখানে এটা, সরি, ডাবল ইনভার্টেড কমা দিব, দিয়ে আমরা সেখানে লিখবো নেম। নেম আমি লিখলাম, লেখার পরবর্তীতে এরকম একটা কোলন চিহ্ন আমি দিব। দেওয়ার পরবর্তীতে আমি এখানে স্কোয়ার ব্র্যাকেট দিব। এই স্কোয়ার ব্র্যাকেট দেওয়ার পরে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যেও ডাবল ইনভার্টেড কমা দিয়ে আমি হচ্ছে যে ব্যক্তিরা আছে তাদের আমি নামগুলো লিখবো। প্রথমে ধরেন একজনের নাম লিখলাম লিউ। হুম। তারপরে আরেকজনের নাম ধরেন লিখলাম আহ রবিন। ঠিক আছে। কমা দিয়ে আরেকজনের নাম ধরেন লিখলাম হচ্ছে আহ রোসা। হ্যাঁ। ঠিক আছে। আবার কমা দিলাম, কমা দিয়ে আরেকজনের নাম লিখলাম ধরেন হচ্ছে আহ রাইস। হুম। এরপর কমা দিলাম, কমা দিয়ে আবার আরো জনের নাম লিখলাম ধরেন হচ্ছে আহ স্কট। হুম। কমা দিলাম। তারপর আরো জনের নাম দিলাম ধরেন হচ্ছে ডেভিড। ঠিক আছে। কমা, ডাবল ইনভার্টেড কমা। হ্যাঁ। দিয়ে ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখলাম হচ্ছে ধরেন কের, এটা একজনের নাম হতে পারে। তারপর আবার ডাবল ইনভার্টেড কমা দিয়ে লিখলাম ধরেন লিখলাম হচ্ছে হ্যাচ। হুম। তারপর একটা কমা দিয়ে ডাবল ইনভার্ট কমা দিয়ে লিখলাম মাইক। এবার দেখি দিই 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9, 9টা নাম আমাদের হয়ে গেল। ওকে। এখানে স্কোয়ার ব্র্যাকেট শেষ হওয়ার পর এখানে আমি কমা দিব। কমা দিয়ে এখানে একটা এন্টার চাপ দিব। এন্টার চাপ দেওয়ার পরে দেখেন এই যে আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা ছিল, মানে সেকেন্ড ব্র্যাকেটের পরবর্তী অংশ সেটা একটু নিচে নেমে গিয়েছে। এবং এখানে আরেকটা লাইন আমরা পেলাম নেমের নিচে। এই লাইনে আমাদের ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে এইচ। হুম। এইচ লিখে কোলন দিয়ে আমরা বলবো এটা এইচএস। ঠিক আছে। এরপর ডাটাটাকে আমরা প্রিন্ট করব। প্রিন্ট ডাটা, রান করলাম। রান করার পরে দেখেন নেম লিও রবিন দিয়ে আমাদের এটাকে সে দেখাচ্ছে। এখন এটা তো সুন্দর করে আমরা বুঝতে পারলাম না, আমরা বললাম যে এটাকে আমরা ডাটা ফ্রেম আকারে দেখতে চাই। তো ডাটা ফ্রেম আকারে দেখতে হলে আমাদেরকে তখন যেটা করতে হবে যে একটা নতুন ভ্যারিয়েবল আমরা তৈরি করব, df.sample, মানে ডাটা স্যাম্পল নামে একটা ডাটা ফ্রেম তৈরি করব। করে আমরা সেখানে লিখব pd.data ফ্রেম, ব্র্যাকেটে হচ্ছে ডেটা, এই যে উপরে যে ডেটা ভ্যারিয়েবলটা তৈরি করলাম। হুম। এই ভ্যারিয়েবলটা
কি হলো? arrays must be all same length. pd.dataframe df.sample, 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9। ওকে, আরো একটা দিতে হবে এখানে নাম। সমস্যা নাই। আমরা ধরেন এই নামটা দিলাম হচ্ছে লিলি। ঠিক আছে, তারপরে এবার এটা রান করি। রান করে এটা 10টা হয়ে গেল। এটা আমাদের ওকে হয়ে গেল। এবার এবার আমরা এটা হেড দেখতে চাই। তখন আমরা লিখবো, প্রথম লিখি ধরেন ব্ল্যাঙ্ক রাখি আমরা, ডিএফ ডট হেড ব্র্যাকেটে ব্ল্যাঙ্ক রাখি। ব্ল্যাঙ্ক রেখে যদি হচ্ছে রান করি, তাহলে দেখেন আমাদের এখন নাম সহ আমাদের তাদের এজ দেখাচ্ছে। যেমন জিরো, নেম হচ্ছে লিও, তার বয়স 41, রবিনের বয়স 56, রোসা 56, রাইট 57, স্কোর হচ্ছে 39। এটা হচ্ছে আমাদেরকে বাই ডিফল্ট কি প্রথম পাঁচটা, আমি বলেছি যে প্রথম পাঁচটার নাম শো করতেছে। এখন যদি আপনি টেল দেখতে চান, তখন আপনার কমেন্টটা মানে কমান্ডটা হবে এরকম, ডিএফ আন্ডার স্কোর স্যাম্পল ডট টেল। টেলের ক্ষেত্রেও সেম নিয়ম, যদি আপনি ব্র্যাকেটের মধ্যে কিছু না লেখেন, মানে ব্ল্যাঙ্ক রাখেন, যদি টেলের সংখ্যা কয়টা দেখতে চান, তখন সেক্ষেত্রে বাই ডিফল্ট আপনাকে লাস্ট ফাইভ। হেডের ক্ষেত্রে সে প্রথম পাঁচটা দেখাবে, মানে ফ্রম ফার্স্ট টু লাস্ট, প্রথম শুরু থেকে সে আপনার পাঁচ, শুরুর দিকে বা শুরু থেকে সে প্রথম পাঁচটা হেড আপনাকে দেখাবে। আর টেলের ক্ষেত্রে হচ্ছে শেষের দিকে পাঁচটা হেড, পাঁচটা টেল বা পাঁচটা টেল আপনাকে দেখাবে। যেমন এখানে শেষের দিক থেকে দেখেছি, দেখেন আমার 5 থেকে স্টার্ট হচ্ছে, 5 ডেভিড, 6 কের, 7 হ্যাচ, 8 হচ্ছে মাইক এবং 9 হচ্ছে লিলি। তো দেখেন এভাবে আমরা প্রথমে কি একটা নর্মাল ডাটা ছিল, ভ্যারিয়েবল ছিল, সেখান থেকে ডাটা ফ্রেম ক্রিয়েট করলাম। ডাটা ফ্রেম ক্রিয়েট করার পরবর্তীতে আমরা সেটার হেডিং চেক করলাম। হেডিং চেক করে আমরা আরো একটা ডাটা ফ্রেমের সাথে অতিরিক্ত একটা কলাম অ্যাড করলাম, যেটা হচ্ছে নেমের কলাম। আমাদের এইচ শুধু ছিল, তার সাথে নেম অ্যাড করলাম। নেম অ্যাড করে একটা নতুন ডাটা ফ্রেম আমি পেলাম, সেটার হেড চেক করলাম, সেটার টেল আমরা চেক করলাম। আচ্ছা, তাহলে এখন আমাদের এখানে কলাম হচ্ছে কয়টা? দুইটা। একটা হচ্ছে নেমের কলাম, একটা হচ্ছে কি এজের কলাম। এখন এটা যদি আমরা চেক করতে চাই যে কলামের সংখ্যা হচ্ছে কয়টা, চেকিং নাম্বার অফ কলামস ইন ডাটা ফ্রেম। ঠিক আছে, তো নাম্বার অফ কলাম চেক করার জন্য আমরা উপরে যে ভ্যারিয়েবল আছে ডিএফ আন্ডারস্কোর স্যাম্পল, এটা লিখবো, ডট লিখবো হচ্ছে কলামস। ঠিক আছে, লিখে এটাকে রান করব। রান করলে সে আমাদের দেখাবে ইন্ডেক্স। আমাদের এখানে কলাম আছে দুটো, একটা হচ্ছে নেম আর একটা এইচ, এবং আমাদের ডাটা টাইপ হচ্ছে অবজেক্ট ডি টাইপ। মানে ডাটা ফ্রেমের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন, এখানে আমাদের অলওয়েজই সে ইন্ডেক্স থাকে এবং ইন্ডেক্সটা অটোমেটিক্যালি জেনারেট করা হয়, অটো অটো জেনারেটেড। ওকে, তো এটা দেখা, এটা আমরা চেক করতে পারি এখানে, ডিএফ আন্ডারস্কোর স্যাম্পল ডট ইন্ডেক্স। ডাটা ফ্রেম যেহেতু আমাদের আছে, দেখেন রেঞ্জ লিখেছে, স্টার্ট হচ্ছে 0 থেকে, স্টপ হচ্ছে 10-এ, আর স্টেপ হচ্ছে 1। ঠিক আছে, এখানে ইন্ডেক্স যেটা, ইন্ডেক্সটা এটা বাই ডিফল্ট আপনি অটোমেটিক্যালি অটোমেটিক্যালি এটা জেনারেট করা হয়ে থাকে জুপিটার নোটবুকের ক্ষেত্রে। আচ্ছা, তার পরবর্তীতে হচ্ছে আমাদের আপনার আমরা এই যে আমাদের ডেটা সেটটা আছে, এটার ইন্ডেক্সটার আকারে আমরা যদি দেখতে চাই, এটাকে ধরানো হচ্ছে এখন যে দেখাচ্ছে, হ্যাঁ, হেড সহকারে যে আমরা দেখলাম, দেখালে সে পাশে আমাদেরকে এই যে 0 1 2 এই জিনিসটা দেখাচ্ছে, মানে ইন্ডেক্স তো সে আমাদের শো করতেছে। এখন আমরা যদি ঠিক করে দিই যে না, সংখ্যা দেখাবে না, ইন্ডেক্সটা শুরু হবে নেম থেকে, নেম থেকে শুরু হবে এবং এজে গিয়ে শেষ হবে, তাহলে সেটার কমান্ডটা হচ্ছে কি হবে, মানে শুধু নেম এবং এজ কলামটা সে শো করবে, এই 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এটা সে শো করবে না। তখন আমাদের কমান্ড হবে এরকম, আগে ভ্যারিয়েবলের নাম লিখতে হবে। ভ্যারিয়েবলের নাম হচ্ছে আমাদের ডিএফ আন্ডারস্কোর স্যাম্পল, এটার নাম লিখবো। তার পরবর্তীতে আমরা লিখবো সেট আন্ডারস্কোর ইন্ডেক্স। ইন্ডেক্সটাকে আমাদের এখন সেট করতে হবে, কি কোনটাতে সেট করবো ইন্ডেক্স, আমরা নেমে সেট করব। সো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে নেম। নেম লেখার পরে এটা আমাদের যেটা করতে হবে, ইন প্লেস ইজ ইকুয়াল টু হচ্ছে ট্রু।
এই কমান্ডটা লিখতে হবে। লেখার পরবর্তীতে আমরা চাইলে এই লাইনেও লিখতে পারি বা পরবর্তী লাইনে, আমি পরবর্তী লাইনে লিখি আপনাদের বোঝার সুবিধার জন্য। এবার আমরা ভ্যারিয়েবলের নামটা যদি শুধু লিখি ডিএফ আন্ডারস্কোর স্যাম্পল, এটা লিখে রান করলে দেখেন আমাদের সে এখন শুধু নেম এবং হচ্ছে এইজ দেখাচ্ছে। এখন কিন্তু সে আমাদের ওই যে সংখ্যা যেটা পাশের যেটা ছিল এক্সট্রা কলাম, সেটা আমাদের সে শো করতেছে না। আচ্ছা, এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে পান্ডাস দিয়ে আমরা শুধু ডাটা ফ্রেমই তৈরি করতে পারি না, ডাটার অনেক ধরনের অ্যানালাইসিস আমরা করতে পারি, যেগুলোকে আমরা নর্মালি বলে থাকি হচ্ছে ইডিএ। ইডিএ এটাকে সংক্ষেপে বলা হয়। এটার ফুল মিনিং হচ্ছে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস। সবসময় খেয়াল রাখবেন আপনারা যখন ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং এর কাজগুলো হচ্ছে করবেন যে কোনো প্রজেক্টে, ডিএক্স ডেটা সায়েন্স মেশিন লার্নিং প্রজেক্টে, তখন আপনার প্রথম স্টেজ যেটা, সে স্টেজই শুরু হবে আপনার ইডিএ দিয়ে। বাট এখানে একটা কথা আছে, প্রথম স্টেজ এডিএ দিয়ে শুরু করবেন, বাট যখন জুপিটার নোটবুকে কাজগুলো করবেন তখন প্রথমে আপনাকে যে লাইব্রেরি গুলো আছে লাইব্রেরি গুলো হচ্ছে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট লাইব্রেরিজ। আর যে লাইব্রেরি গুলো অলরেডি ইনস্টল করা আছে সেগুলো ইম্পোর্ট করবেন। যেগুলো ইনস্টল করা নেই সেগুলো প্রথমে ইনস্টল করবেন, তারপরে সেগুলোকে ইম্পোর্ট করবেন। এই ইম্পোর্ট লাইব্রেরির মধ্যে এই দুইটা বিষয় থাকবে। এর পরবর্তীতে আপনাকে করতে হবে ডাটাটাকে লোড করতে হবে, লোড দ্য ডাটা সেট। হ্যাঁ, ডেটা না আনলে, ডেটা দিয়ে তো আপনাকে কাজ করতে হবে, সো ডেটা যদি লোড না করেন আপনি কাজ করবেন কিভাবে? তারপরে থার্ড স্টেপে গিয়ে আপনাকে করতে হবে মূলত ইডিএ কিংবা এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস। ওকে, তো ইডিএ তে আমরা অনেক ধরনের অ্যানালাইসিস করে থাকি। প্রথম যে অ্যানালাইসিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা ডাটা ফ্রেম সম্পর্কে এখানে তথ্য কালেক্ট করে থাকি। ঠিক আছে, কালেক্টিং ইনফরমেশন। এখন অনেক ধরনের ইনফরমেশন আমরা কালেকশন করে থাকি। কালেক্টিং ডেটা ইনফরমেশন, ডেটা সম্পর্কে আমরা একটা তথ্য নিয়ে থাকি। সেটা কিভাবে? আমরা ধরেন প্রথমে আমাদের যে ভ্যারিয়েবলের নাম ডিএফ আন্ডারস্কোর স্যাম্পল, এটার নাম লিখে ডট ইনফো লিখি। ইনফো লিখে একটা ফার্স্ট ব্র্যাকেট দিই, ফার্স্ট ব্র্যাকেটটা একটা ব্ল্যাঙ্ক থাকে। এটা যখন লেখেন তখন সে আমাদেরকে বলে যে আপনাদের ডাটার মধ্যে ইন্ডেক্স কয়টা আছে। দেখেন আমাদের এখানে বলছে যে ইন্ডেক্স হচ্ছে 10টা এন্ট্রি। হ্যাঁ, এবং এটা শুরু হয়েছে লিউ থেকে, শেষ হয়েছে লিলিতে গিয়ে, এই কারণে লিখেছে লিউ টু লিলি। আর আমাদের ডাটার কলাম হচ্ছে টোটাল একটা কলাম, সেখানে একটা কলাম দিয়েছে কি কারণে? টোটাল ওয়ান কলাম, কলাম হচ্ছে সে এখানে এইচ কলামটা আমাদের এখানে সে হচ্ছে কাউন্ট করেছে, এখানে সে আমাদের এখানে এইচ কলামটা দিয়েছে। এবং 10টা হচ্ছে নন নাল। নন নাল মানে হচ্ছে আমাদের এখানে কোনো নাল কিংবা মিসিং ভ্যালু নেই। যদি মিসিং ভ্যালু থাকতো তাহলে হচ্ছে নাল ভ্যালু হচ্ছে থাকতো, যেহেতু নন নাল তার মানে কোনো মিসিং ভ্যালু নেই। ডি টাইপ, ডি টাইপটা হচ্ছে আমাদের ডেটা টাইপ। তো এখন আমাদের এই ডেটা টাইপটা ওই যে আমরা শিখেছি পাইথনের বেসিকে INT4 ইন্টিজার 64। হ্যাঁ, ইন্টিজার বা পূর্ণ সংখ্যা আমাদের এটা ডেটা, কারণ আমাদের এখানে যতগুলো সংখ্যা আছে এগুলো সবই কিন্তু পূর্ণ সংখ্যা, এদের কারোর সাথে কিন্তু দশমিক বা ডেসিমাল দেওয়া নেই। এবং কতটুকু মেমোরি ইউজ করেছে সেটা দেওয়া আছে। মেমোরি ইউজের বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ না, এটা আপনি স্কিপ করলেও চলবে। ওকে, এখন এই ডেটাটাকে যদি আমরা ডেসক্রাইব করতে চাই, ডেসক্রাইবটা মানে হচ্ছে মূলত ডেটাকে যখন আমরা এক্সপ্লোরেটরি অ্যানালাইসিস করি তখন স্ট্যাটিস্টিক্যালি এটার ডেসক্রিপশন দেখার জন্য বা এটা সামারি দেখার জন্য আমরা নর্মালি ডেসক্রাইব কমান্ডটা ইউজ করতে থাকি। ডেসক্রাইব কমান্ডটা ইউজ করলে একসাথে 4-5 ধরনের বা 6-7 ধরনের কিছু স্ট্যাটিস্টিক্যাল টেস্ট আছে, যে টেস্টগুলো অ্যাপ্লাই করে আমাদের ডেটার একটা সামারি দেখানো হয়। তো এটাকে আমরা বলে থাকি অনেকে সামারি স্ট্যাটিস্টিক্স, নর্মাল ভাষায় বলে থাকি। অনেকে বলে থাকে এটাকে সামারি স্ট্যাটিস্টিক্স, অনেকে এটাকে বলে থাকে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, তো এটা আমরা নর্মালি লিখে থাকি, প্রথমে ভ্যারিয়েবলের নাম লিখি। আমাদের ভ্যারিয়েবলের নাম হচ্ছে ডিএফ আন্ডারস্কোর স্যাম্পল। এটা দেওয়ার পরে আমরা এখানে লিখি হচ্ছে ডেসক্রাইব কমান্ডটা লিখছে, লিখি ডট দিয়ে। তারপর তার সাথে একটা ফার্স্ট ব্র্যাকেট থাকে যেটা থাকে ব্ল্যাঙ্ক। এটাকে যখন রান করলাম, রান করার পরে সে আমাদেরকে দেখাচ্ছে এইজের কাউন্ট কতটুকু, মানে মোট সংখ্যা এজ কয়টা, এজের মিন কিংবা এভারেজ ভ্যালু কত, এজের এসটিডি কিংবা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কতটুকু, মিন কিংবা মিনিমাম ভ্যালু কতটুকু, 25% হচ্ছে যে টপ 25% ভ্যালু কতটুকুর মধ্যে পড়েছে, 50% ভ্যালু কতটুকুর মধ্যে পড়েছে, 75% ভ্যালু কতটুকুর মধ্যে পড়েছে। মানে এটাকে নর্মালি 25% কি বলা হয় ফার্স্ট কোয়ার্টাইল।
50%কে বলা হয় সেকেন্ড কোয়ার্টাইল, তার 75%কে বলা হয় থার্ড কোয়ার্টাইল। নর্মালি যেটা হয় যে আমরা টোটালটা হচ্ছে 100, তো 100কে যখন আপনি 4 ভাগ করে করবেন তখন প্রতিটা 25 5 করে, 4 25 100, তো প্রতিটাকে এক একটা কোয়ার্টাইল হিসেবে এখানে কাউন্ট করা হয়। যার কারণে এখানে 25, প্রথম 25% মধ্যে কতগুলো সংখ্যা আছে বা এইজ, কোন এইজ গুলো আছে, প্রথম 50-র মধ্যে কত কোন এইজটা আছে, তার পরবর্তীতে 75%-এর মধ্যে কত এইজ হচ্ছে আছে, আর ম্যাক্স হচ্ছে এই যে যতগুলো সংখ্যা আছে সেটার মধ্যে ম্যাক্স এইজ কতটুকু, আর মিনিমাম হচ্ছে এই দুটোর মধ্যে মিনিমাম এইজ কতটুকু। তো এটা কমান্ডটা দিলে আপনারা খুব সহজেই কি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স হচ্ছে পেয়ে যাবেন। আচ্ছা, এখানে একটা আরেকটা কমান্ড আছে সুন্দর, এটা দিলে আপনারা এট এ টাইম সবার নামের নিচে ওটা টি সামারি আমরা বলতে পারি, টি আকারের সামারি আকারে আপনারা নাম এবং এইজ এটাকে পেয়ে যাবেন। তখন আমরা এটা দেওয়ার জন্য আমরা প্রথমে লিখি ডিএফ টি ফরম্যাট আউটলুক, তো ডিএফ আন্ডারস্কোর স্যাম্পল ডট হচ্ছে টি। দেখেন এটা লেখার পরে আমরা টি ঘরের মতো টি ফরম্যাটের মতো পেয়ে গেলাম, আমাদের উপরে হচ্ছে নেম, তারপর হচ্ছে এজ দেওয়া আছে। হুম, সরি। আচ্ছা, এখন আমরা চাইলে আমাদের যে এজ গুলো আছে এজ গুলোকে আপনারা চাইলে বাড়ায় দিতে পারেন। বাড়ায় দেওয়া ক্ষেত্রে কিরকম, তখন হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে যে আপনি ধরেন মাল্টিপ্লাই করতে চান, প্রথম তিনটা এইজ কে আপনি মাল্টিপ্লাই করতে চান, প্রথম তিনজনের এইজ কে আপনি ধরেন 2 দিয়ে ডাবল করে দিতে চান, তখন সেক্ষেত্রে কি 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 করতে হবে, ডাবলিং এজেস অফ ফার্স্ট 3 পিপল। ওকে, এটা করার জন্য আমরা প্রথমে ভ্যারিয়েবলের নাম লিখবো ডিএফ আন্ডারস্কোর স্যাম্পল, ডট লেখার পরে লিখবো হচ্ছে মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই লিখে হচ্ছে সেকেন্ড কলাম আপনার ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেটে লিখবো হচ্ছে 2, কারণ যেহেতু 2 দিয়ে আমাদের গুণ করতে হবে। সরি, আমার আসলে সিজনাল এর কারণে একটু ঠান্ডা কাশির সমস্যা, দুঃখিত এই কারণে। ওকে, ডিএফ আন্ডারস্কোর স্যাম্পল ডট মাল্টিপ্লাই, এটা হচ্ছে আমাদের 2 হবে। তারপর আমরা এখানে হেডিং হচ্ছে, হেডিং আমরা প্রথম তিনজনেরই হেডিং হচ্ছে রাখলাম। প্রথম তিনজনকে যেহেতু আমরা বলেছি যে প্রথম তিনজনের এইজকে আমরা গুণ করতেছি, সো প্রথম তিনজনকে আমরা দেখি। তো এটাকে রান করব, রান করার পরে দেখেন আমাদের প্রথম তিনজনের এইজ দ্বিগুণ হয়ে গেছে। যেমন লিওর এইজ আগে ছিল হচ্ছে 41, এখন হয়ে গেছে হচ্ছে 82, ডাবল। তারপর রবিনের এইজ ছিল হচ্ছে 56, এখন বর্তমানে 112 বছর হয়ে গেছে। ওকে, রোসার বছর বয়স ছিল 56, এখন সেটা 112 বছর হয়ে গিয়েছে। যদি 112 বছরের লোকজন দেখাটা এখন অনেক টাফ। সর্বশেষ আমি যেনাকে দেখেছিলাম হাইস্ট, উনি আমি যখন ক্লাস 10-এ ছিলাম, উনি তখন হচ্ছে মারা যান। ওনার বয়স ছিল হচ্ছে 150 প্লাস। 600, আমি যেমন দেখছিলাম আমার দাদা ছিলেন। যাই হোক, তো আর জাপানে এখানে বয়স্ক লোক অনেক দেখা যায়। তো জাপানে আপনার হচ্ছে এক বাসায় হোম স্টে করেছিলাম আমি কয়েকদিনের জন্য, ওরা দাওয়াত দিয়েছিল তো ওদের বাগান বাড়িতে। তো ওনার যে লোক দিছিল ওনার বয়সও প্রায় মানে 80-র কাছাকাছি। তো যাওয়ার সময় উনি বললো যে আমাদের বাসায় হয়ে গিয়েও মানে শহরে আমাদের বাসা হয়ে ঘুরে যেও। তো ওনার গাড়িতে করে উনি আমাকে পৌঁছে দিয়েছে। তো আসার পথে উনি বাসায় দাঁড়াইছিল, বললো যে বাসা থেকে নাস্তা আস্তে করে যেও হালকা। তো বাসায় দাঁড়ায় দেখলাম যে একজন বয়স্ক মহিলা বাগান ফুলের বাগান করতেছে। জাপানিরা নর্মালি বাগান করতে ভালোবাসে, বিশেষ করে মহিলারা বাসার আশেপাশে মানে বাড়ি যাদের আছে আর কি, আশেপাশে জায়গা আছে, তারা এই কাজটা করে। শহরে নর্মালি এটা করতে পারে না, কারণ শহরে তো আসলে প্রপার্টির খরচ অনেক বেশি। তো যারা শহরের বাইরে থাকে তার এবং মোটামুটি আর্থিক অবস্থা ভালো, তারা আমাদের মতো আর কি বড় সড়ো জায়গা নিয়ে বাড়ি করে, যেখানে বাচ্চাদের খেলার জায়গা থাকে ধরেন, তারপরে হচ্ছে বাগান করার মতো জায়গা থাকে, এই আর কি একটা হবি বাগান করা। তো বাগানে একজন বয়স্ক মহিলা কাজ করতেছিল। আমরা মানে দেখে এতটা বয়স ইয়ে হয়নি, তখন উনি বলতেছে যে উনি হচ্ছে আমার মা, ওনার বয়স হচ্ছে 108 বছর।
তো আমি হচ্ছে তাকাই দেখলাম আন্টির বয়স আসলে বোঝাই যায় না, মানে 108 বছর, যে বরং ওনার ছেলেকে বেশি বয়স্ক মনে হয়েছে আমাদের কাছে। হ্যাঁ, জাপানে এরকম অনেক আছে, 108 বছর 100 বছর বয়সী লোককে আমি সাইকেলও চালাইতে দেখছি, সাইকেল চালাই সুপার মার্কেটে এসে বাজার করে নিয়ে যায়, এরকমও দেখছি। খরা মাসে দেখা যায়, জাপানে তো আসলে বয়স্ক লোক বেশি। আপনি যদি বাসে উঠেন, মানে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করলে দেখবেন যে বিশেষ করে বাসগুলোতে, ট্রেনে নর্মালি বয়স্ক লোক খুব কম দেখা যায়, কারণ ট্রেন তো যারা হচ্ছে অফিস আদালতে জব করে এরাই বেশি ট্রেন ধরে, এই কারণে নজওয়ানদের ট্রেনে দেখা যায় বেশি। বাট বাস মোটামুটি শহরের মধ্যে অল্প দূরত্বে যাতায়াত করে এলাকা ভিত্তিক, যার কারণে বাসে উঠলেই হরহামেশা আপনার দেখা যায় যে বাসের মধ্যে শতকরা 85%, 90% হচ্ছে বয়স্ক লোক। ওকে, এখন আমরা তো এটাকে মাল্টিপ্লাই করলাম, আমরা যদি এটাকে 2 দিয়ে ভাগ করতে চাই সাপোজ, সেটা হচ্ছে যে ডিভাইডিং এজেস বাই 2, তখন সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, প্রথমে হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের নামটা দিতে হবে, বাট এবার ভ্যারিয়েবলের নাম দেওয়ার আগে একটা ফার্স্ট ব্র্যাকেট আমাদের দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেটার মধ্যে আমরা ভ্যারিয়েবলের নামটা লিখবো ডিএফ আন্ডারস্কোর স্যাম্পল। তারপর এটাকে 2 দিয়ে হচ্ছে কি, এটাকে 2 দিয়ে হচ্ছে ভাগ দিব। ভাগ দেওয়ার পরবর্তীতে ডট লিখতে হবে। ডট লিখে আমরা প্রথম 3টা হেডিং আমরা দেখতে চাই, আসেন তো এটাকে রান করে দেখি। এখন এটাকে 2 দিয়ে ভাগ করে দিয়েছে, দেখেন অরিজিনাল যে এসটা ছিল 41 কে ভাগ করার পরে এটা হচ্ছে 20.5, 56 কে 2 ভাগ করার পরে এটা 28, আবারও 56কে 2 ভাগ করার পরে সেটা হচ্ছে 28 হয়ে গিয়েছে। আচ্ছা, এমন যদি হয় যে আমরা ধরেন ডাটা ফ্রেমের যে বয়সগুলো আছে, সে ডাটা ফ্রেমের বয়সের সাথে ডাটা ফ্রেমের বয়সগুলোকেই আমরা গুণ করব, সেটা আমরা চাইলে করতে পারি। হুম, মাল্টিপ্লাইং ডিএফ, আমি সংক্ষেপে লিখতেছি ডাটা ফ্রেম বাই ডাটা ফ্রেম। সেটা কিভাবে করতে পারবো, সেটা করতে হলে আমাদের যেটা করতে হবে, প্রথম ব্র্যাকেট দিব, তারপর লিখবো হচ্ছে ডিএফ আন্ডারস্কোর স্যাম্পল, এটা দিয়ে হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক্স সাইন দিব, সাইন দেওয়ার পরে হচ্ছে ডিএফ আন্ডারস্কোর স্যাম্পল। ঠিক আছে, এটা হচ্ছে ডট দিব, ডট দিয়ে এখানে হচ্ছে 3, মানে প্রথম 3টা হেডিং শো করা। তো দেখেন সে আমাদেরকে এখানে অলরেডি শো করতেছে, গুণ করার পরে ডিএফ কে ডিএফ দিয়ে গুণ করার পরে সে আমাদের ফলাফলটা এইভাবে শো করতেছে। আচ্ছা, এর পরবর্তীতে আপনি যদি বলেন যে এখানে যাদের বয়স আছে এদের মধ্যে থেকে 40-এর উপরে কার বয়স, আমি সেটা চেক করতে চাই, মানে হচ্ছে চেকিং এজেস গ্রেটার দেন 40, মানে মোটামুটি এটা ধরনের লজিক্যাল অপারেশন আপনি বলতে পারেন বা লজিক্যাল টাস্ক। তো তখন আমরা প্রথমে ভ্যারিয়েবলের নাম লিখবো ডিএফ আন্ডারস্কোর স্যাম্পল, তারপরে ধরুন ইজ ইজ গ্রেটার দেন সাইন দিয়ে লিখবো 40, 40-এর উপরে যারা আছে তাদেরকে স্যাম্পল আনতে। এখন দেখেন আমাদের লিওর বয়স 40-এর উপরে, রবিনের বয়স 40-এর উপরে, এটা কিন্তু মাইকের ক্ষেত্রে দেখেন এটা ফলস এসেছে কেন, কারণ মাইকের বয়স হচ্ছে 38। এখন আমি যদি এটাকে উল্টা করে দিই, সেটা হচ্ছে যে যে চেকিং এজ ইজ লেস দেন 20, লেস দেন 20-এর আন্ডারে কেউ এখানে আছে কিনা আমরা যদি সেটা দেখার চেষ্টা করি, হ্যাঁ, বা মাইনর আছে কিনা, তাহলে ধরেন ডিএফ আন্ডারস্কোর স্যাম্পল, হ্যাঁ, লেস দেন 20 আমরা এখানে ধরেন দিলাম। দেওয়ার পরে সবগুলো এখানে ফলস আসবে, কারণ কারো বয়স 20 বছরের নিচে এখানে কিন্তু কেউ নেই। আচ্ছা, এবার আমরা আমাদের ডাটা ফ্রেমের স্লাইসিং করার সম্পর্কে হচ্ছে জানবো, ডাটা ফ্রেমকে কিভাবে হচ্ছে স্লাইস করতে পারি আমরা। আসেন যে এই জিনিসটা একটু দেখার চেষ্টা করি, স্লাইসিং অফ ডাটা ফ্রেম। ভালোই ঠান্ডা লাগছে মনে হচ্ছে। হুম, আচ্ছা, ভালো কথা, আপনাদের এতটুকু পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে? যদিও সহজ, তারপরেও যদি প্রশ্ন থাকে আমরা বলতে পারেন, মানে আমি এখনই সলভ করার চেষ্টা করবো।
যদি আপনাদের কারো প্রশ্ন থাকে আর কি। আপনারা তো আসলে কিছু বলার না, এই কারণে বোঝাটাও মুশকিল। যে কার কি ধরনের সমস্যা আছে। ওকে, আমার মনে হয় কারো কোনো সমস্যা নাই। তো কারো যেহেতু হচ্ছে সমস্যা নেই, আহ হুম, আমরা এখানে যা করেছি সবগুলো এনাফ, বাট তারপর আরো কিছু বিষয় করতে হবে। আমি আপনাদেরকে ইয়েতে দেখাতে চাচ্ছিলাম যে এক্সেল ডাটা শিট, এখন এক্সেল তো আসলে আমার কাছে মানে সিএসভি ফাইল আমার কাছে এখন রেডিমেড নাই, যেটাতে দেখাতাম। আচ্ছা, কে কি লিখছেন? নো স্যার, লাউড অ্যান্ড ক্লিয়ার, ওকে। লাউড অ্যান্ড ক্লিয়ার। আচ্ছা। আচ্ছা, এতটুকু না, এতটুকু পর্যন্ত রাখলে আবার এটা ইয়ে হয়ে যাবে। এবার ধরেন আমরা পান্ডা দিয়ে ডাটা ফ্রেম তো ক্রিয়েট করলামই। এবার ধরেন ডাটা ফ্রেম দিয়ে ডাটা, একটা মিনিট, কল এসেছে। ওকে, দুঃখিত, একটা কল এসেছিল, কল ধরলাম। ইন্ডেক্সিং ফাংশনটা আমরা হচ্ছে দেখেছি পান্ডাসের। সিএসবি ফাইল থাকলে ভালো হতো। সিএসবি ফাইল, ওকে, সিএসবি ফাইল ছাড়াও কাজ করা যাবে, সমস্যা নাই। মানে ডেটা ফ্রেম তৈরি করতে হবে আর কি, তৈরি করে তারপর কাজ করতে হবে, এছাড়া উপায় নেই। আচ্ছা, ডাটা ম্যানিপুলেশনের ব্যাপারটা তো আমরা দেখলাম পান্ডাস ইউজ করে, যেটা হচ্ছে এই যে ডাটার মধ্যে বড় ছোট দেখা, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, এটা মূলত ম্যানিপুলেশনের মধ্যে পড়ে। এরপর হচ্ছে কালকে যেরকম গ্রুপিং দেখেছিলাম ডাটার, পান্ডাসে আমরা যা ডাটাকে যদি গ্রুপ করতে চাই, তাহলে পান্ডাসে একটা অপশন আছে যেটাকে নর্মালি বলা হয় হচ্ছে গ্রুপ বাই বলা হয়ে থাকে এটাকে। আমরা সেই কমান্ডটা হচ্ছে ইউজ করতে পারি। ইউজ করতে হলে ধরেন আমাদের যেটা হচ্ছে করতে হবে, প্রথমে আমাদের একটা ডাটা ফ্রেম তৈরি করতে হবে, তারপরে আমরা আসলে কাজটা করতে পারবো। তো আসলে একটা নতুন ডাটা ফ্রেম তৈরি করি। ধরেন এবারে ডাটা ফ্রেমটা হবে আমাদের একটা কোম্পানির, ধরেন তাদের এমপ্লয় বা কর্মচারী বা স্টাফ যারা আছে, কর্মচারী বলে একটু অন্যরকম লাগে, স্টাফ বলি, স্টাফদের ডেটা নিয়ে। সো আমরা এটা বললাম যে ডেটা, বা এটা আমরা এভাবে দিলাম যে এমপ্লয় আন্ডারস্কোর, না, এমপ্লয় আন্ডারস্কোর ডিএফ, এমপ্লয়ি ডাটা ফ্রেম, এটা আমরা তৈরি করতেছি। তো ইজ ইকুয়াল টু সাইন দিয়ে প্রথমে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সেটা তো আপনারা জাননি।
সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমরা প্রথমে এদের এখানে কি কি কমান্ড গুলো দিব সেটা ঠিক করে নিই। ধরেন আমাদের কলাম থাকবে, একটা নামের কলাম থাকবে, কারণ এমপ্লয়ি যারা ওদের নাম থাকবে, তারপর তাদের বয়স থাকবে, তাদের অ্যাড্রেস থাকতে পারে, হ্যাঁ, বা তাদের কোয়ালিফিকেশন থাকতে পারে। আমরা অ্যাড্রেস না দিয়ে তাদের ডিপার্টমেন্ট এবং ধরেন তাদের কোয়ালিফিকেশন এইগুলো রাখি, হ্যাঁ। তো শুরু করেই আসেন। আমরা সিঙ্গেল ইনভার্টেড কমা দিতে পারি বা চাইলে ডাবল ইনভার্টেড দিতে পারি। আমি সিঙ্গেল ইনভার্টেড কমা এখানে দিচ্ছি। দেওয়ার পরে এখানে স্কোয়ার ব্র্যাকেট দেওয়ার পরে ধরেন আমরা এখানে বাংলা সিনেমার নায়কদের নাম দিলাম, হ্যাঁ, মান্না, ঠিক আছে। তার পরবর্তীতে হচ্ছে ধরেন আহ, নায়ক জসিম, হ্যাঁ, ঠিক আছে। তারপরে একসময় ভিলেন ছিল এই, বাংলা সিনেমার জাম্বো, হুম, ঠিক আছে, এদেরকে রাখি। আহ, তারপরে ধরেন ইলিয়াস কাঞ্চন, হুম। সবার লাস্টে ধরেন হচ্ছে সাকিব খান থাকবে, এই ধরেন ফোরম্যান টোরম্যান হিসেবে থাকবে আর কি, হ্যাঁ, একদম লাস্টে। ওকে। তো এটা দেওয়ার পরে এবার নিচের ঘরে যাব। নিচের ঘরে আমাদের মূলত দিতে হবে, এবার হচ্ছে দিব আমরা তাদের এইজটা হচ্ছে দিব। তো এইজ লিখলাম। লেখার পরবর্তীতে আচ্ছা, এখানে একটা কথা আছে, এই এইজটা লাল দেখাচ্ছে। লাল দেখাচ্ছে কেন? কারণ এইজটা নেম বরাবর এখানে আমাদের হচ্ছে আসবে আসলে। আর যে স্কোয়ার ব্র্যাকেটটা আছে এটা আরো নিচে যাবে। তো এটা হচ্ছে আমাদের এইজ। এই যে আমরা ধরেন এইজ এখনো লাল দেখাচ্ছে। আচ্ছা, দেখা যাক। এখন তো ঠিক আসার কথা, কারণ একই ইয়েতে চলে আসছে, অ্যালাইনমেন্টও ঠিক আছে এখন এইজের সাথে নেইমার। দেখা যাক, লিখে নি তারপর দেখা যাবে। একজনের বয়স ধরেন হচ্ছে 27 বছর। আচ্ছা, আমরা জানি আপনারা কিন্তু এখানে এই আমরা যখন স্ট্রিং ভ্যালু লিখি তখন আমরা কিন্তু সেকেন্ড ইনভার্টেড কমা মানে ডাবল ইনভার্টেড কমা বা সিঙ্গেল ইনভার্টেড কমা ইউজ করে থাকি। বা নিউমেরিক্যাল ভ্যালুগুলো লিখতে ইনভার্টেড কমা ইউজ করা হয় না, এই কারণে এজ লেখার সময় দেখেন 27, 24, 22 আমরা কিন্তু এগুলোতে ইয়ে ইউজ করতেছি না। ঠিক আছে, এত কম বছরের মানুষ জব করে না। 32, 33, হ্যাঁ, 35, 36, 37, আর লাস্টেরটার বয়স হচ্ছে ধরেন 48। ওকে। এবার তাদের হচ্ছে অ্যাড্রেস যাবে। সো অ্যাড্রেসটা দেওয়ার ক্ষেত্রে অ্যাড্রেসটা অ্যাড্রেস মানে হোম টাউনই দিই, সমস্যা নেই। সিঙ্গেল ইনভার্টেড কমা দেওয়ার পরবর্তীতে লিখলাম ধরেন হচ্ছে ঢাকা। রাজশাহী, শাহী। তারপর ধরেন দিনাজপুর। তারপরে ধরেন হচ্ছে কুমিল্লা, এখন তো কুমিল্লা বানান চেঞ্জ হয়েছে। তারপর ধরেন ফেনী। সো 1, 2, 3, 4, 5, কমা, কমা। স্যার এজ একজন কমে যাবে। জি। এজ একটা বেশি লেখা আছে স্যার, এজ একজনের বেশি এজ ডাটা। একটু বেশি, ও আচ্ছা, এজ একটা বেশি দেওয়া আছে, ওই যে 36, 36 ডাবল গেছে, থ্যাংক ইউ। ওকে। ওই আমরা তো ভুল এখন দেখছেন, এটা ভালো হচ্ছে, পরে দেখলে সমস্যা নেই, পাইথন দেখাই দিবে আলটিমেটলি। কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশন হচ্ছে কি দেওয়া যায়? এমবিএ তো এখন কমন, হ্যাঁ, এমবিএ দিই, এমবিএ ডিগ্রি পাস, ঠিক আছে। তারপর হচ্ছে এমএ। আচ্ছা, এমএটা নিয়ে আমার একটা ভালো কাহিনী মনে আসছে, বলবো দাঁড়ান একটু পরে। আচ্ছা, এখনই বলি। সেটা হচ্ছে আহ 2016 সালের ঘটনা। আমি যথারীতি দেশপ্রেমিক উদ্বুদ্ধ হয়ে 2014, 15, 2 বছর আমার হচ্ছে এমবিএ প্রোগ্রাম ছিল মালয়েশিয়াতে, মালয়েশিয়ান সরকারের।
এহসান খাজানা স্কলারশিপ নিয়ে পাশ করে আসলাম। ওরা প্রতি বছর বাংলাদেশে 3,500 স্টুডেন্টের মধ্যে থেকে কেবল 2জন স্টুডেন্টদের দেয়। তো তখন আমি একজন আমি পেয়েছিলাম, আর বুয়েটের একজন পেয়েছিল তখন। তো আমরা দুজনই মালয়েশিয়া গেলাম। বুয়েটের সে হচ্ছে মালয়েশিয়া গেলাম, আমিও গেলাম। আমি এমবিএ তে ঢুকলাম, সে তো যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ছিল বুয়েটে, সে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মাস্টার্স এ ঢুকলো, মাস্টার্স বাই রিসার্চ প্রোগ্রামে। তো 2 বছরের কোর্সে সে বাংলাদেশে আসলাম, সেও আসছে বাংলাদেশে, কারণ আমাদের স্কলারশিপের শর্ত ছিল পাশ করে বাংলাদেশে মুভ করতে হবে। আসলো, আসার পরে এরপরে হচ্ছে স্বাভাবিক জব টব তো সার্চ করতে হবে। তো চাকরি বাকরি সার্চ করা শুরু করে দিলাম। তো আমাদের তো জানেনই যে সরকারি বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়তে চাকরির আবেদন করতে হলে ব্যাংক ড্রাফট কেটে একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট কিন্তু জমা দিতে হয়। 500 থেকে 1,000, 1,200, 1,500 পর্যন্ত পড়ে। তো তখন ঢাকা ইউনিভার্সিটি আইবি তে শিক্ষক নিতে ছিল। তা আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমি নিজেই গেলাম। যাওয়ার পরে তখন আমি ঢাকা মানে গে- গিয়ে কয়দিন ছিলাম, বোনের বাসা ছিল তখন, উঠছিলাম ওখানে। আম, তো গেলাম, বোনের বাসা ছিল হচ্ছে মোহাম্মদপুর। তো সে ঢাকা ইউনিভার্সিটিতে গেলাম, আইবি এর আবার ফর্ম আনতে হতো, গিয়ে ওদের আবার নির্ধারিত ফর্ম আছে, ওই ফর্ম ওয়েবসাইটে পাওয়া যেত না, তাদের ওখান থেকে গিয়ে আনতে হতো। ওদের ওখানে গেলাম, আনলাম ফর্ম। আনার পরে এরপরে কি ব্যাংক ডাক কাটতে হবে। তো গেলাম, এখানে বাসার এখানে পাশে দেখলাম যে মোহাম্মদপুর কৃষি মার্কেট আছে, ওখানে সোনালী ব্যাংকের শাখা আছে। বলছে যে সোনালী ব্যাংক থেকে ডাব কাটতে হবে। ডাব কাটতে গেলাম, ব্যাংক ডাবটার মূল্য হচ্ছে 750 টাকার ব্যাংক ডাব কাটতে বলছে। ওকে ফাইন। আমার কাছে 1,000 টাকার নোট ছিল, গেলাম ক্যাশে দিলাম যে আমাকে একটা ব্যাংক ডাব দেন। তো ওই লোক আমাকে ক্যাশে যে ছিল সে হচ্ছে ইয়ে দিচ্ছে না, 1,000 টাকা ভাঙটি বললাম। সে বলে ব্যাংকে আসছেন 750 টাকার ভাঙটি আনার নেই কেন। আমি বললাম যে এটা কোনো জায়গায় নিয়ম আছে যে ব্যাংকে আসতে ভাঙটি টাকা নিয়ে আসতে হয়? আর আমার ব্যাংক ড্রাফটাই হচ্ছে 750 টাকা মূল্যে। যদি আমি এখানে 100, 200 টাকা বা 50 টাকার ইয়ে হতো তাহলে আপনি বলতে পারতেন। আপনি তো দোকানদার না, আপনি ব্যাংকার, তার উপরে বসে আছেন ক্যাশে, আপনার হাতের উপর দিয়ে সব যাচ্ছে। আর ব্যাংকতে তো টাকা ভাঙটি, ব্যাংক সবসময় মানুষের বন্ধু, কোনো সময় এরকম না। তো সে নানা রকম ইয়া টিয়া বলতেছে এসে। পরে ম্যানেজারের কাছে গিয়ে বললাম যে এরকম এরকম। উনি বলতেছে এটা ভাঙতি দেওয়া যাবে না। তো পরে ম্যানেজার ওকে মনে হয় ডেকে নিছে, কল দিলে ফোনে, ওদের তো ইয়ে আছে। তো পরে আমাকে দিছে, তারপরে সে আবার বলতেছে নেক্সট টাইম আসতে অবশ্যই টাকা ভাঙতি করে নিয়ে আসবেন। তো ওই ভদ্রলোক এমএ পাস ছিল, বাংলাতে, বুঝছেন। তো এমএ কর, এম এর কথাটা লেখার কারণে এরকম মনে আসছে। মানে আমি পরে ম্যানেজারকে জিজ্ঞেস করছি যে এ লোক কি পাস, এই ভদ্রলোকের একটু আমল নামা জানতে হয়, সে আসলে কি লোক। হুম। আমাদের এই ধরেন এই সরকারি এই যে জবগুলোতে এরকম পাবলিক গুলো থাকার কারণে দেশের উন্নতি হয় না। মানে দুদিকের দোষ আছে। একদিকে দোষ হচ্ছে মেধাবী যারা আছে তারা দেশে থাকে না, আর না থাকার কারণে এসব এই যারা আছে আর কি, এই এরকম মাথা মোটা এগুলো হচ্ছে সরকারি চাকরিতে যাই ঢুকে, যার কারণে দেশের উন্নতি হয় না। কারণ দেশের তার হাত পা নাই যে দেশের সমস্যা দেশে নিজে সিট করবে। দেশের সমস্যা দেশের জনগণকে সলভ করতে হবে। তো এত কষ্ট করে, মজার ব্যাপার হচ্ছে কি, এত কষ্ট করে আইবিএ তে আপনার এগুলো জমা দেওয়ার পরে কিন্তু আইবিএ ওরা ইন্টারভিউর জন্য ডাকেন। কিন্তু 3, 4, 5। ওকে, নেম অ্যাড্রেস কোয়ালিফিকেশন সবই হয়ে গেল। তাহলে এবার যে কাজটা করি, এটাকে এমনি করে এটাকে উপরে নিয়ে যাই, এটা চলে আসবে এখানে। এবার আমরা এটাকে ডাটা ফ্রেমে কনভার্ট করব। কনভার্ট করতে হলে এ9ই করে নিই। তখন আমরা লিখবো হচ্ছে ডিএফ ইজ ইকুয়াল টু পিডি, আচ্ছা, এমপ্লয়ি ডাটা, এটাকে ডিএফ না বলে দিই। আর এটা হচ্ছে এমপ্লয়ি আন্ডারস্কোর ডিএফ, এমপ্লয়ি ডাটা ফ্রেম। সো পিডি ডট ডাটা ফ্রেম, এই কমান্ডটা দিতে হবে এখান থেকে ডাটা ফ্রেম তৈরি করতে হলে। এমপ্লয়ি আন্ডারস্কোর ডাটা, এটাকে রান করব। ইউনি ইন্ডেন্ট ডাজ নট ম্যাচ এনি আদার, এনি আউটার
ইন্ডেন্টেশন লেভেল, হ্যাঁ আমি এটাই মনে করছিলাম কিছু একটা কাহিনী আছে এখানে। আনএক্সপেক্টেড ইন্ডেন্ট। ওকে। এটাকে আমাদের নেমের নিচে নিয়ে আসতে হবে, নেম বরাবর। অ্যাড্রেসটা নেম বরাবর নিয়ে আসলাম, কোয়ালিফিকেশনটাকেও নেম বরাবর নিয়ে আসলাম। আচ্ছা, নেম দিলাম মান্না, জসিম, ইলিয়াস, সাকিব। ওকে। ও আচ্ছা, এটা এইভাবে কাজ করবে, ফাইন। দেখেন এগুলোকে উপরে আমাদের সেম লাইনে দিয়ে দিতে হবে। এখন দেখেন এগুলো কাজ করতেছে, ইগুলো এগুলো কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এই যে চলে আসছে সব। এবার আশা করি আমাদের ডাটা ফ্রেমটা তৈরি হয়ে যাবে। এমপ্লয় ডাটা ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, এই কোডটা এখানে না দিয়ে উপরে যেটা এমপ্লয় ডাটা ইজ ইকুয়াল টু এটা দেওয়ার পর এটাকে রান করলাম। রান করার পর এবার দিই ডিএফ, সংক্ষেপে রাখি এটা, পিডি ডট ডাটা ফ্রেম দিয়ে ভ্যারিয়েবলের নাম এমপ্লয় আন্ডারস্কোর ডাটা, এটাকে রান করলাম। ইজ নট ডিফাইন্ড। ডিফাইন হলো না কেন? এখানে এটা ঠিক ছিল। আচ্ছা, আমরা এই স্টাইলটাকে একটু ফলো করার চেষ্টা করে আসেন। এদের এইজ দিয়েছিলাম আহ 5টা ডাটা রাখি। তার পরবর্তীতে হচ্ছে তাদের যে এইজ আছে, এইজটাকে হচ্ছে আনলাম। এর পরবর্তীতে নিচে একই জায়গায় এখানে জাস্ট এটাকে এই স্টাইলটা কপি করে নিই। জাস্ট এখানে চেঞ্জ করব তাদের হচ্ছে লোকেশন আর তাদের হচ্ছে কোয়ালিফিকেশন। এই সংখ্যাতে আসবে। সো 32, 35, 36, 38 এবং 42। লোকেশন হচ্ছে ডিএইচকে, ঢাকা সংক্ষেপে দিচ্ছি। আর সিটিজি চট্টগ্রাম। সিএম ধরেন হচ্ছে কুমিল্লা। তারপর হচ্ছে কেএল হচ্ছে খুলনা, কুয়ালালামপুর না, ঠিক আছে। আহ রাজশাহী হচ্ছে দিলাম হচ্ছে আরএস, রাজশাহী। হুম। কোয়ালিফিকেশন ধরেন একজনের দিলাম এমবিএ, তারপরে ধরেন ওই সেই এমএ, ঠিক আছে। তার পরবর্তীতে হচ্ছে বিবিএ, তার পরবর্তীতে হচ্ছে আহ আরেকজনের হচ্ছে জাস্ট ধরেন
বিএসসি। আর আরো ধরেন ধরেন হচ্ছে এম ইঞ্জিনিয়ারিং, মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং। এগুলাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসি, ইন্ডেন্টের যেহেতু সমস্যা। পরে আমরা এটা দিছি, এটা কাজ করছিল, আজব তো। এখন থেকে এটা কাজ করে না। ঠিকই তো ছিল, ইজিকুয়াল টু সাইনের নিচে এটা ছিল। তো, fail। একটু দাঁড়ান, একটা সেকেন্ড, এটা ট্রিটমেন্টটা করতেছি আমি। কাহিনীটা কি এটা বুঝলাম না তো। এটা কি বাংলা বলাতে রাগ করছে কিনা? ওই যে আমি বাংলা বলছি যে মনে হয় রাগ করছে ওই লোকের মতো। আচ্ছা ঠিক আছে, এটা স্ক্রিনটা শেয়ার করি। হুম, একটা ট্রিটমেন্ট হতে পারে এটাকে যদি আমি এমপ্লয়ি ডাটার নিচে নিয়ে যাই এখানে। এমপ্লয়ি ডাটার নিচে, ওকে। এবার কাজ করবে, হ্যাঁ কাজ করছে। অবশেষে এত কষ্ট দিয়ে সে কাজ করলো। ও শিট, এমপ্লয়ি ডাটা ইজ নট ডিফাইন্ড। হ্যাঁ, এমপ্লয়ি ডাটা, ডাটা ফ্রেম আমাদের হয়ে গেল। এবার আমরা যদি বলি যে প্রিন্ট ডট ডিএফ, ডাটা ফ্রেমটাকে সে প্রিন্ট করে বা দেখাতে, তখন সে আমাদের দেখাবে, দেখেন নেম, এজ, লোকেশন এবং হচ্ছে কোয়ালিফিকেশন। ফাইনালি এটা হয়ে গেল। এখন এটাকে যদি আমি গ্রুপ করতে চাই, গ্রুপিং করা, হ্যাঁ, গ্রুপিং ডিএফ, তাহলে আমরা এটা দুই ভাবে করতে পারি। একটার নাম হচ্ছে গ্রুপ বাই ফাংশন, আর একটা হচ্ছে আপনার উইথ ওয়ান কি। তো প্রথমে আমরা গ্রুপ বাই ফাংশন ইউজ করব, ইউজিং গ্রুপ বাই ফাংশন। সেটা কিরকম, যে আমরা প্রথমে এই ফাংশনটার নাম লিখবো ডিএফ ডট গ্রুপ বাই, ঠিক আছে। আহ, তো আমাদের ডাটা, আমাদের ভ্যারিয়েবলের নাম লিখবো, তারপর লিখবো হচ্ছে ফাংশনের নাম। ভ্যারিয়েবলের নাম হচ্ছে ডিএফ, ফাংশনের নাম হচ্ছে গ্রুপ বাই, বিওয়াই বাই। এটাকে আমি গ্রুপ করতে চাই ধরেন তাদের নেম আকারে, নেম দিলাম, যেটা, যে অ্যাট্রিবিউট বা যে আর যার উপর ভিত্তি করে আমি এটাকে গ্রুপ করব সেটা। তো গ্রুপ বাই দিলাম নেম, নেম দেওয়ার পর এটাকে প্রিন্ট করব, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট ডিএফ ডট গ্রুপ বাই, আবার হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিব, সেটার মধ্যে লিখতে হবে নেম। নেম লেখার পরে নেম দিয়ে যে একটা গ্রুপস তৈরি করব, সো নেম ডট গ্রুপস। সো নেম ডট গ্রুপ যখন আমি এখানে দিব, দেওয়ার পরে এখন দেখবেন যে এটা গ্রুপের মতো এটা তৈরি হয়ে যাবে, গ্রুপ বাই। একটা বানান ভুল আছে সেজন্য আসছে হ্যাঁ না, হ্যাঁ, এই যে গ্রুপের গ্রুপ পি বাই পড়বে। আমি দেখছি, এই যে গ্রুপ, ওখানে পিটা বাদ পড়েছিল, এখন আসবে। নো অ্যাট্রিবিউট গ্রুপ,
Oops, ওকে, এবার চলে আসছে। দেখেন, আমরা বলেছি যে নাম দিয়ে আমি লোকদের শনাক্ত করতে চাই বা গ্রুপিং করতে চাই। তো লিউ আসলো, রাইস আসলো, রবিন আসলো, রোসা আসলো, এবং হচ্ছে স্কট হচ্ছে আপনার আসলো। আচ্ছা, গ্রুপ বাই তো আমরা ধরেন একটা অ্যাট্রিবিউট দিয়ে করেছি, মাল্টি অ্যাট্রিবিউটের গ্রুপ বাই কি করা যায় কিনা, সেটাও যায় করা। আমরা চাইলে যে মাল্টি অ্যাট্রিবিউট দিয়ে হচ্ছে গ্রুপ বাই করতে পারি, মাল্টি অ্যাট্রিবিউট গ্রুপিং। সেটা কিরকম? ভ্যারিয়েবলের নাম লিখবো ডিএফ ডট গ্রুপ বাই, তার পরবর্তীতে ফার্স্ট ব্র্যাকেট দিব, এর পরবর্তী স্কোয়ার ব্র্যাকেট থাকবে। স্কোয়ার ব্র্যাকেট এখানে আগের যে নাম, নামটা আমি রাখলাম, এটার সাথে নতুন একটা ধরেন যোগ করলাম, তাদের যে কোয়ালিফিকেশন আছে সাপোজ এটা যোগ করলাম, কোয়ালিফিকেশন। হুম, এটা যোগ করার পরবর্তীতে আমাদের এটাকে প্রিন্ট করতে হবে। সো প্রিন্ট, প্রিন্ট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে এটার নাম লিখতে হবে ডিএফ ডট গ্রুপ বাই। হুম, তারপরে উপরের যে কথাটা আছে সেটা আবার আমাদের লিখতে হবে। তার মানে হচ্ছে আবার একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেটার মধ্যে একটা স্কোয়ার ব্র্যাকেট আমাদের গ্রুপ বাই আছে, সেটার মধ্যে একটা আমাদের ফার্স্ট, এটা, এটাকে জাস্ট আমরা, এই জিনিসটা তো সেমই থাকবে, তো এটাকে চাইলে আমরা এখানে কপি করে নিতে পারি। এটা একটু শর্টকাট হতে পারে আপনাদের জন্য অনেকের। সো আর এখানে হচ্ছে ডট গ্রুপস, এটা হচ্ছে লিখবো। এবার যখন রান করব দেখেন সে তা গ্রুপ করেছে কাকে, যার যার নামের এগেনস্টে তার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা দিয়ে গ্রুপ করেছে। যেমন লিউর এমবিএ আছে, রাইসের বিএসসি আছে, রবিন এমএ করা, রোসা বিবিএ করা, স্কট হচ্ছে মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং করা। এটা হচ্ছে নর্মালি গ্রুপ বাই ফাংশনের কাজ। আচ্ছা, এখন ওকে, গ্রুপ বাইয়ের এতটুকু পর্যন্তই আপনাদের থাক। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু মানে পান্ডাসের ক্লাস, আমাদের আর একটা ক্লাসও পান্ডাস দেখতে হবে, আর একটা ক্লাসের অর্ধেকে, মানে যেটা নেক্সট উইকে আপনাদের হবে। তো আজকে এতটুকু পর্যন্তই থাক, আজকে 1 ঘন্টার উপরে ক্লাস হলো, কিছু গল্প টল্প বললাম আজকে। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে কি আপনাদের? আচ্ছা, আপনাদের গতকালকে লেকচারটা অলরেডি আপলোড দেওয়া হয়ে গিয়েছে, আজকের লেকচারটা আমি আজকে রাতে চেষ্টা করবো আপলোড দিয়ে দিতে। আসলে ইদানিং খুব ব্যস্ত সময় যাচ্ছে তো, এই কারণে ওই আপলোড দিতে একটু সময় লাগছে। ওকে, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।